জাপান থেকে গাড়ি আমদানির বাজার যাচ্ছে চীন ভারতের দখলে। বাজেটে শুল্ক সুবিধা নিয়ে বারবিটার শঙ্কা, সমান সুযোগ দিয়ে কর কাঠামো পুনর্নির্ধারণের তাগিদ। গত বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা প্রায় 12,678 কোটি টাকা। এক বছরে বেড়েছে প্রায় 41%। আমানত বাড়লেও দেশের ব্যাংকিং খাতে কমছে ব্যক্তি মালিকানাধীন অর্থ। বাজেটে শুল্ক কমার প্রভাব নেই বাজারে, উল্টো ঊর্ধ্বমুখী দাম। সপ্তাহ ব্যবধানে চিনির কেজিতে বেড়েছে 5 টাকা। বাড়তি দরে বিক্রি মুগ ডাল, লবণ, চাল, মুরগি, সবজিতে স্বস্তি। চট্টগ্রাম বন্দরের জলসীমা 10 নটিক্যাল মাইল বাড়িয়ে 72 করার সিদ্ধান্ত। বিস্তৃত হচ্ছে সীতাকুণ্ড থেকে মিরসরাই পর্যন্ত। নিরাপত্তা নিশ্চিতে সক্ষমতা বাড়ানোর তাগিদ। এবং যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির পর হরমুজ প্রণালী স্বাভাবিক করার উদ্যোগ। জাহাজে চলাচলে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা ইরানের। নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। আমদানি করা গাড়ির বাজার জাপান থেকে চলে যাচ্ছে চীন ভারতের দখলে। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে এমন দাবি বারবিটার। সংগঠনটি বলছে, পরিবেশ বান্ধব ব্র্যান্ড নিউ গাড়িকে দেয়া শুল্ক সুবিধা রিকন্ডিশনড গাড়িও পাবে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। জাপানের সঙ্গে বাণিজ্য সম্পর্কে যেন নেতিবাচক প্রভাব না পড়ে তা মাথায় রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের পরামর্শ অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ইলেকট্রিক গাড়ি আমদানির ক্ষেত্রে দেশে পরিবেশ বান্ধব গাড়ির বিক্রি ব্যবহার বাড়াতে চায় সরকার। তাই আসছে অর্থ বছরের প্রস্তাবিত বাজেটেও দেয়া হয়েছে ইভি ও প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক সুবিধা। মোট করবার 93% থেকে হ্রাস করে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, $25,000 পর্যন্ত দামের বৈদ্যুতিক গাড়ি ইভি আমদানিতে মোট করভার 93% থেকে কমিয়ে 64%, আর $50,000 পর্যন্ত দামের ইভিতে নামানো হয়েছে 80%। ইভিকে প্রাধান্য দিতে গিয়ে হাইব্রিডকে আমি বলবো যে সম্পূর্ণভাবেই উপেক্ষা করা হয়েছে। বরং 2% না হলেও রেগুলেটরি ডিউটি, নিয়ন্ত্রণমূলক শুল্ক কিন্তু বাড়িয়েছে। 1800 সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিতে করভার 93.16% থেকে কমিয়ে 73.44% করা হয়েছে। আর 1801 থেকে 2000 সিসিতে 132.36% থেকে কমিয়ে করা হয়েছে 96.10%। একটা প্রশ্ন আছে, পরিবেশ বান্ধব যখন গাড়ির আপনি ডিউটি কমাচ্ছেন, তাহলে কেন আপনি হাইব্রিড এবং প্লাগ ইন হাইব্রিড দুটাকে আলাদা করছেন? দুটাই তো পরিবেশ বান্ধব। এই শুল্ক সুবিধা রিকন্ডিশনড প্লাগ ইন হাইব্রিড গাড়ি আমদানিকারকরা পাবেন কিনা বাজেট বক্তৃতায় তা উল্লেখ করা না হলেও শুল্কায়নের জন্য দুটি এইচএস কোডে বলা হচ্ছে সমান সুযোগ পাবেন তারাও। বাজেটের ভিতরে আমরা অনেক কিছু আনক্লিয়ার, এবং যেটা আমরা দেখলাম যে এখানে কোনো একটা গোষ্ঠীকে বেশি প্রমোট করা হয়েছে। 1 থেকে 2000 সিসি পর্যন্ত জাপানিজ গাড়ি নেই বলতে গেলে প্লাগ ইন হাইব্রিড। একটা মডেল আছে মাত্র। চাইনিজ গাড়ি আছে, সেখানে আছে হুন্দাই গাড়ি, এইসব গাড়িগুলো আছে। ইভেন মার্সিডিজ গাড়ি আছে, বিএমডব্লিউর গাড়ি আছে, ছোট গাড়িগুলো। বারবিটার দাবি, শুল্ক কমানোর সুবিধা পাচ্ছে না জাপানি গাড়ি, কারণ দেশটির প্রায় সব প্লাগ ইন হাইব্রিডের সিসি শুরু 2500 থেকে। জাপানি গাড়ি কিংবা রিকন্ডিশন গাড়ি অ্যাজ সাচ এটা পাবে না, কারণ ওই রেঞ্জগুলো নয়। ফলে রেঞ্জটা কিন্তু চলে যাবে হলো চীনের এবং আমাদের পাশের ভারতের দখলে। যদি সুবিধাই দিতে হয় শুধু প্লাগ ইন হাইব্রিডে, তাহলে এটাকে 2500 সিসি পর্যন্ত স্ল্যাবটা করেন, মানে 1 থেকে 1800 থেকে 2500 সিসি। তাহলে জাপানিজ গাড়িও থাকবে, অন্যান্য দেশেরও গাড়ি থাকুক। শুল্ক সুবিধা যখন প্লাগ ইন হাইব্রিডের বাজার চলে যাচ্ছে চীনের দখলে, তখন বারবিটা বলছে একই পথে চলছে ফুয়েল চালিত গাড়িও। কারণ 1201 থেকে 1600 সিসির আইসি গাড়ি আমদানিতে মোট করভার 132.36% থেকে বাড়িয়ে 155.88% করার ঘোষণা বাজেট বক্তৃতায় দেয়া হলেও এসআই কোডার তথ্য 1501 থেকে 1600 সিসিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক এসডি 45%ই বহাল রেখে 1201 থেকে 1500 সিসিতে বাড়িয়ে তা করা হয়েছে 60%। অথচ দেশে প্রচলিত জাপানি রিকন্ডিশনড বেশিরভাগ গাড়ির সিসি থাকে এই রেঞ্জে 1 থেকে 1200 সিসি। এই স্ল্যাবে কিন্তু কোনো জাপানিজ বলতে গেলে গাড়িই নাই। পার্শ্ববর্তী দেশের গাড়ি আছে, সেটা হলো ইন্ডিয়ান গাড়ি আছে। একটা দেশের গাড়িকে উদ্দেশ্য করে মনে হয় এটা স্ল্যাবটাকে ভাঙা হয়েছে। আবার কি করেছে, সে 1200 থেকে 1600 সিসি যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবে সবচেয়ে বেশি জাপানিজ গাড়ি আসে হোম মডেলের।
সেখানে দেখা গেছে ডিউটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় দেশের মানুষের ক্রয় ক্ষমতা আর চীন, জাপান, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আমলে নিয়ে গাড়ির বাজারে শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এখনো সময় আছে এই জায়গাতে এমনভাবে করের বিন্যাসটা করতে হবে যাতে করে শুল্কের যে পুরো কাঠামো তৈরি করতে হবে যাতে করে সমস্ত গাড়ি যেন সমান সুযোগ সুবিধা পায় এবং একই সঙ্গে যে জাপানি যেটা সবচেয়ে পরীক্ষিত তারা যেন কোনোভাবে বাদ না পড়ে। স্থানীয় পর্যায়ে বৈদ্যুতিক বাস, ট্রাক উৎপাদনকারী শিল্পের উপকরণ ও কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট ও অন্য সব ধরনের শুল্ক করও সম্পূর্ণ অব্যাহতির ঘোষণা দেওয়া হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। দেশের গাড়ির বাজারের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের শীর্ষ সংগঠন বারবিটার সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ ডন। জনাব হাবিবুল্লাহ ডন, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত। আপনার কাছে প্রথমে যেটি জানতে চাই যে গাড়ি আমদানির ক্ষেত্রে যে কর সুবিধা দেওয়া হচ্ছে তাতে লেভেল প্লেইং ফিল্ড কতটা নিশ্চিত করা সম্ভব হচ্ছে? এই অর্থ বছর 26-27 যে অর্থ বছরে প্রস্তাবিত বাজেট হয়েছে সেই বাজেটে তো আমরা মনে করি আমরা যারা রিকন্ডিশন গাড়ি আমদানি করি, ব্যবসা করি, প্রায় 40 ইয়ার্সের উপর থেকে ব্যবসা করছি। আমরা বিশাল একটা মার্কেট আমরা গড়ে তুলেছি এত বছর এবং এটা তো একটা পরীক্ষিত মার্কেট জাপানিজ গাড়ি। সেইখানে এসে দেখলাম যে হঠাৎ করে এই প্রস্তাবিত বাজেটে আমাদের রিকন্ডিশন গাড়িকে আমরা একটু পাশে ঠেলে দিয়ে অন্য একটা পক্ষকে একটু বেশি সুবিধা দিয়েছে। আমি একটু বলি যে এখানে যিনি এনবিআর এর বর্তমান চেয়ারম্যান এবং যারা আছেন তারা কিন্তু খুবই বিজনেস ফ্রেন্ডলি। আমরা গেলে কথা শুনে অ্যাকোমোডেট করার চেষ্টা করে, হয়তো সকল প্রস্তাব রাখতে পারে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দাবি হলো যে ব্যবসায়ী অনেক রকম থাকবে, নতুন থাকবে, রিকন্ডিশন থাকবে। সবাইকে যদি একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে না দেওয়া হয় তাহলে আমি মনে করি একটা অবিচার করা হয়েছে। আমাদের একটা বড় সেক্টর, আমাদের এখানে প্রায় 1300 মেম্বার, পরোক্ষভাবে আমাদের সাথে জড়িত প্রায় লক্ষাধিক লোক। আমরা প্রায় 20,000 কোটি টাকার মতো কিন্তু ইনভেস্ট করেছি এখানে বছরে। আগে তো অনেক রাজস্ব দিতাম, এখন আগে 5,000 কোটি টাকার মতো রাজস্ব দিতাম বছরে। দেখেন এটা ডিক্লাইন করে গেছে, প্রায় এখন 9-10,000-এর উপরে, 12,000-এর উপরে আমরা রাজস্ব দিতে পারছি না। তার কারণ হলো যে আমাদের অনেক দিন থেকে বলে আসছে আমাদের যারা রিকন্ডিশন গাড়ি ব্যবসা করছে যে দেখা যাচ্ছে যে নতুনের যে ডিউটি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে 5 বছর একটা পুরাতন গাড়ি আমদানি করছি তার থেকেও কম। তো এটা তো সত্যি আমি মনে করি অনেক বড় একটা বৈষম্য। এই বাজেটে আমরা দেখলাম যে কয়েকটা স্ল্যাবের কথা বলি। একটা হলো যে আইস, যে ইন্টারনাল কম্বাসন যে ইঞ্জিনটা আছে সেই গাড়িগুলো, যেটা সত্যি জাপানে সবচেয়ে শুরু হয়েছে জাপানে 1500 সিসি থেকে গাড়িগুলো, 1200 সিসির কোনো গাড়ি নেই। তো একটা পরীক্ষিত স্ল্যাব, দীর্ঘদিন একটা স্ল্যাব ছিল 1 থেকে 1600 সিসির একটা স্ল্যাব। সেইখানে দেখা গেছে হঠাৎ করে একটা স্ল্যাবটা ভাঙা হয়েছে, ভেঙে 1 থেকে 1200 সিসি স্ল্যাব একটা করা হয়েছে যেখানে কোনো জাপানিজ গাড়ি নেই। আমার মনে হচ্ছে যে কোনো একটা কোম্পানিকে সুযোগ দেওয়ার জন্য এই স্ল্যাবটা করা হয়েছে। এটা কি জেনে শুনে করেছে কিনা? প্লাগ ইন গাড়ির যে হাইব্রিড গাড়ির যে সুবিধা সেটি 2500 সিসি পর্যন্ত যদি বাড়ানো হয় সেক্ষেত্রে জাপানের সাথে আমাদের বাণিজ্যিক যে সম্পর্ক সেটা কিভাবে প্রভাবিত হতে পারে? আপনার ওই জায়গাটা আমি আসি তার আগে একটু বলে রাখি যে স্ল্যাব যেটা ভেঙেছে, যেটা সেখানে 1 থেকে 1600 সিসির গাড়ি, যেই গাড়িগুলো অ্যাকচুয়ালি চাইনিজ কোনো গাড়ি বলতে গেলে তেলের গাড়ি এখন ওরা আনছে না এখানে, সবই কিন্তু PHEV আর EV। তো আমাদের যেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে গাড়িগুলো সেগুলি হলো 1500 সিসি, নিম্ন মধ্যবিত্ত লোকজন গাড়িগুলো কিনে, সেই গাড়ির কিন্তু প্রায় ডিউটি বেড়ে গেছে প্রায় 2.5 থেকে 3 লক্ষ, আর একটু মিড সাইজ এসইউভির প্রায় 5 লক্ষ টাকার মধ্যে ডিউটি বেড়ে যাবে। পাশাপাশি বৈষম্য শিকার হয়েছে আপনি যেটা বলছেন যে এক প্লাগ ইন হাইব্রিড গাড়ি 1 থেকে 1800 সিসির একটা স্ল্যাব করা হয়েছে, সেখানে এইচডি ধরা হয়েছে 10%। 1800 থেকে 2000 সিসির একটা স্ল্যাব ধরা হয়েছে, সেখানে এইচডি ধরা হয়েছে 20%। ওয়েল এইখানেও কিন্তু আমাদের PHEV কিন্তু আমাদের গাড়ি শুরু হয়েছে জাপানে 2500 সিসি পর্যন্ত। আমাদের একটা মাত্র মডেল আছে প্রিয়াস,
সেটা হলো 1800 এবং 2000 আছে পিএইচইবি, সেখানে আমাদেরকে সুবিধা বঞ্চিত করা হয়েছে। আমি মনে করি বৈষম্য দূর করতে হলে 2500 সিসি পর্যন্ত যে পিএইচইবির গাড়ির যে স্ল্যাবটা আছে সেখানে কিন্তু 60% এসডি আছে ধরা আছে, সেটাকে যদি মিনিমাম 30% করে তাহলে কিন্তু জাপানিজ উন্নত মানের যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু আসবে। আরেকটা কথা বলে রাখি, আরডি যেটাকে বলে নিয়ন্ত্রণমূলক শুল্ক, রেগুলেটরি ট্যাক্স, সেটা 3% ছিল, 2% সকল পণ্যের জন্য বাড়িয়েছে। ঠিক আছে, সেটা অ্যাকসেপ্টেবল, কিন্তু দেখেন কত বড় বৈষম্য করা হয়েছে। এইখানে দেখা গেছে পিএইচইভি গাড়ি ব্র্যান্ড নিউ, সেটারও কিন্তু 3% আরডি ছিল, সেটাকে 0 করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সেটা উদ্যোগটা ভালো আমি মনে করি। কিন্তু একই পিএইচইভি গাড়ি যেটা রিকন্ডিশন কেউ আমদানি করবো, আমরা আমদানি করব, সেটা আমাদের জন্য আরডি 3% ছিল, ওটাকে বাড়িয়ে আরও 2% করেছে, মানে 5% করেছে। তো দেখুন বৈষম্য তো এটা বুঝেই যাচ্ছে যে আমি নতুনটা আমার ওটা অবশ্যই পরিবেশ বান্ধব পিএইচইভি, কিন্তু রিকন্ডিশন গাড়ি ওটাও তো পরিবেশ বান্ধব। তো সেইখানে একটার জন্য 0 করে দিলেন আপনার আরডি, আরেকটার জন্য 3 থেকে বাড়িয়ে 5 করে দিলেন। অনেক বড় বৈষম্য। তাহলে আপনি বলছেন যে পরিবেশ বান্ধব যে ব্র্যান্ড নিউ গাড়িগুলো রয়েছে সেগুলোর মতো সমান সুবিধা পাচ্ছে না রিকন্ডিশন গাড়ি। অবভিয়াসলি আমাদের দেখুন বারবিটা থেকে আমাদের আগামীকালকে আমাদের বারবির থেকে একটা সাংবাদিক সম্মেলন করবো আমরা এনবিআর সাথে কথা বলবো, এটা প্রস্তাবিত বাজেট। আমি এনবিআরকে বলবো দয়া করে আপনারা এনবিআর এর যদি নীতিগত সহায়তা না পেত তাহলে কিন্তু বারবিটা আজকে এত বড় হতো না। আমরা অলরেডি সবসময় অ্যাপ্রিসিয়েট করি যে ওনাদের সহযোগিতায় কিন্তু আজকে আমাদের সংগঠন আজকে এত বড় হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের যত রকম অবকাঠামোর উন্নয়ন, বাংলাদেশের আজকে যে বাংলাদেশ যে পরিস্থিতি এসছে সেখানে কিন্তু রিকন্ডিশন গাড়ির অবদান অনেক অনেক অনেক, সকল ক্ষেত্রে কিন্তু রিকন্ডিশন গাড়ি আছে। সেইখানে আমাদের মতো এত বড় একটা সেক্টরকে হঠাৎ করে বাজেটে এসে আমাদেরকে পাশে রেখে যদি যে কোনো এক পক্ষ বেশি সুবিধা পায়, আমার মনে এটা লেভেল প্লেইং ফিল্ড হবে না। এখানে রিকন্ডিশন গাড়ির শোরুম থাকবে, নতুনের থাকবে, তেল চালিত গাড়ি থাকবে, পিএইচইভি থাকবে, হাইব্রিড থাকবে, ইভি থাকবে, পাবলিক চয়েস, কাস্টমারের চয়েস থাকবে। কাস্টমার যেটা ভালো মনে করবেন, যেটা বেটার মনে করবেন সেটাই কিনবেন। কিন্তু তার আগে সরকার যে পলিসিগুলি করবে সেটা যেন এক পেশে যেন না হয়, সুবিধা যেন সবাই পায়। আর 2 থেকে 2500 সিসির গাড়ি একটু কথা বলে রাখি, এটার যদি এটা যদি এসডি যেটা আছে 60%, সেটাকে যদি 30% করে, একটু বলি যে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সংসদে ওনারা কিন্তু বিগত দিনে দেখে আসছে যে এমপিদের জন্য যে ডিউটি ফ্রি গাড়ি ওনারা কিন্তু বলেছেন নেবেন না, প্লট নেবেন না। আমি মনে করি অত্যন্ত সুন্দর প্রস্তাব দিয়েছে, কেননা সরকারের প্রায় শত শত কোটি টাকা কিন্তু রাজস্ব ক্ষতি হতো। সেইখানে কিন্তু এমপিরা যারা ওনাদের নির্বাচনী এরিয়াতে যাবেন সেখানে কিন্তু একটা ভালো গাড়ি কিন্তু কিনতে পারেন না। ছোট্ট একটা কথা বলে রাখি, একটা খুব জনপ্রিয় একটা গাড়ি আছে, মডেল আছে সারা বিশ্বে, নট ইন বাংলাদেশ, জাপানে সেটাকে বলে আলফার্ড গাড়ি কিন্তু 6 জন 7 জন বসতে পারে, খুব আরামেই কিন্তু 2500 সিসি। সেটা আপনি ঢাকার বাইরে মানে লং রোডে কিন্তু খুবই বিশ্বস্ত একটা গাড়ি। সেইটার গাড়ি এখনকার যে ডিউটি স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে এটা প্রায় গাড়ি কিনতে আসলে কোটি টাকার উপরে। এখন ধরেন এমপিরা তো এত টাকা অ্যাফোর্ড করতে পারে না সবাই, একটা ভালো গাড়ি ডিউটি ফ্রি গাড়ি পান নাই এবার। তো ওনারা আমাদের কাছে প্রায় আসে, এসে বলেন যে একটা ভালো গাড়ি দেন, আলফার্ড কিনতে চাই। যখনই শুনি কোটি টাকার উপরে বেচারারা কিনতে পারেন না, সত্যি কথা, ওনারা ব্যাকআউট করে। তা আমি মনে করি যদি এই আলফার্ড গাড়ির কথা চিন্তা করে, এবং ওখানে আমাদের অনেকগুলো মডেল আছে, RAV4 আছে 2500 সিসি, হ্যারিয়ার আছে 2500 সিসি, আলফার্ড আছে 2500 সিসি, লেক্সাসের 2টা RX আছে, NX আছে 2500 সিসি। এই গাড়িগুলোর যদি সাপ্লিমেন্টারি ডিউটি আপনি ওটা কমিয়েছেন, আমরা এটা স্বাগত জানাই। এটা হয়তো নতুন আলাও সুবিধা পাচ্ছে, পাক, সেটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু আমাদের কথা হলো আপনি যেই পলিসিটা করবেন সেটা নতুন রিকন্ডিশন সবার সাথে একই রকম পলিসি করেন। 2500 সিসির যে স্ল্যাবটা আছে সেটা 60% এসডি আছে, সেটা আপনি যেটা করেছেন, একটা করেছেন 1 থেকে 1800 সিসির 10%, 1800 থেকে 2000 করেছেন একটা 20%, 2000 থেকে 2500 সিসি যেটা আছে 60%, ওটাকে 30% করে দেন। আমাদের আমি মনে করি তাহলে আমাদের একটা উইন উইন সিচুয়েশন হবে, আমাদের একটা লেভেল প্লেইং ফিল্ড হবে, যেটা আপনি প্রথমে জিজ্ঞেস করেছেন যে এই বাজেটে আমরা লেভেল প্লেইং ফিল্ড পেয়েছি কিনা।
30 তারিখ পর্যন্ত এটা প্রস্তাবিত বাজেট সময় আছে। আমরা কালকে আমাদের সংগঠন থেকে সাংবাদিক সম্মেলন করব, আমরা আমাদের অবজারভেশনগুলি জানাবো, তারপরে আমরা এনবিআর যাব, ওনাদের সাথে কথা বলবো। আমাদের প্রত্যাশা এনবিআর এই কথাগুলো মেনে নেবেন আমাদের যদি একটু প্রস্তাবগুলো। জানতে চাই যে আপনাদের দাবি দাওয়াগুলো কি কি, আর যদি সেগুলো বাস্তবায়িত হয় তাহলে ক্রেতারা কিভাবে লাভবান হতে পারবেন? অফকোর্স ধরেন একটু বলি, বাস্তবায়িত হলে যেটা আমি একটু আগে বললাম 2500 সিসির যে গাড়িগুলো আছে, জি। জাপানিজ গাড়িগুলো, সেই গাড়িগুলো আপনি ডিউটি কমবে, ক্রেতারা কিনতে পারবেন, সহজলভ্য হবে এবং এনবিআর কিন্তু রাজস্বটা পাবে। এই সেগমেন্টে কিন্তু এনবিআর রাজস্ব কম পাচ্ছে। আমরা যখন প্রস্তাব দিই একটা কথা চিন্তা করি, একটা হলো গভর্নমেন্টের রাজস্ব কমে গেল কিনা, ক্রেতারা গাড়ি কিনতে পারলো কিনা, পারবে কিনা সুলভ মূল্যে। দিনের শেষে হয়তো আমরা আমাদের গাড়িগুলো বিক্রি করতে পারবো না কিনা। দেখুন তেলের গাড়ি, যে গাড়িটা হঠাৎ করে 3 লক্ষ টাকা ছোট গাড়ি, যে গাড়িগুলো সবচেয়ে জনপ্রিয় করলা এক্সিও গাড়িটা, সেটা কিন্তু আমরা এখনকার মার্কেটে বিক্রি করছি 26 লক্ষ টাকা, 5 বছর পুরাতন রিকন্ডিশন। সেটা আমার চলে যাচ্ছে 29 লক্ষ টাকায় কিংবা 30 লক্ষ টাকায়। আপনি একটা গাড়ি ফিল্ডার আছে, সেটারও বেড়ে গেছে প্রায়, ছোট্ট গাড়ি ধরুন আপনাদের এই টিভি অফিসরা কিন্তু প্রায় কিন্তু ফিল্ডার গাড়ি কিনে, এইটারও বেড়ে গেছে প্রায় 3 লক্ষ টাকা। ওদিকে আবার কি হয়েছে, নতুন যারা গাড়ি আমদানি করছে পিএইচইবি, ওদের কমে যাচ্ছে হঠাৎ করে 1 থেকে 1800 থেকে 2000 সিসি 3 লক্ষ টাকা কমে যাচ্ছে। আমার 3 লক্ষ টাকা, যেটা আমার সবচেয়ে যে গাড়িগুলো আছে রিকন্ডিশন, সেটা আপনি বাড়িয়ে দিলেন ছোট গাড়ি 3 লক্ষ টাকা। আরেকটু কিন্তু যেটা মিড সাইজ এসইউভি আছে রিকন্ডিশন তেলের গাড়ি, সেটা কিন্তু 15 সিসির হুন্ডা সিআরভি, সেটা বেড়ে যাচ্ছে 5 লক্ষ টাকা। আপনারা তাহলে বলছেন যে জাপান থেকে এখন ভারত এবং চীনের দখলে চলে যাচ্ছে না, এই বাজার? দখলটা অ্যাকচুয়ালি কি, দখলটা তো আপনি পলিসি ঠিক করে দেন, দখল কার যাবে কাস্টমার উইল ডিসাইড। আমি বলতে চাই যদি আপনি এক পেশে কোনো পলিসি করে দেন তো আলটিমেটলি তো এক পক্ষ সুবিধা পাবে। দেখুন নতুন গাড়ি ব্যবসা করে মাত্র 6 থেকে 7 জন, 8 জন, 10 জন, কিন্তু রিকন্ডিশন গাড়ি আমরা এখানে প্রায় 1300 মেম্বার। আমাদের এখানে বললাম যে আপনার হাজার কোটি টাকা বিনিয়োগ, আমাদের সাথে লক্ষাধিক লোক আছে। হঠাৎ করে এত বড় একটা মার্কেট আপনি গ্র্যাজুয়ালি করেন, অসুবিধা নাই। আমরা রিকন্ডিশন যারা গাড়ি ব্যবসা করছি আমরা ওয়েলকাম জানিয়েছি। আমরা এনবিআরকে বলবো যে আপনারা 30 তারিখ পর্যন্ত যেটা প্রস্তাবিত বাজেট ফাইনাল করবেন, তার আগে আমাদের যে অবজারভেশনগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে দিয়ে আসবো, কথাও বলবো এনবিআরের সাথে। আমি প্রত্যাশা করি এনবিআর অফকোর্স এত বড় একটা সেক্টরের কথা মাথায় রেখে একটা লেভেল প্লেইং ফিল্ড, যেটা বলছিলেন আপনি প্রথমে, সেই রকম একটা বাজেট করবে এবং পলিসি করবেন, সেতে করে সকলেই উপকৃত হবে। নতুন রিকন্ডিশন সবাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ হাবিবুল্লাহ টন। 1 বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 41%। এ সময়ে দেশের বিভিন্ন ব্যাংকে রাখা তহবিল বাড়লেও কমেছে ব্যক্তি মালিকানাধীন অ্যাকাউন্টে রাখা অর্থের পরিমাণ। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে উদ্বেগের কোনো কারণ দেখছেন না অর্থনীতিবিদরা। তবে শুধু সুইজারল্যান্ড নয়, বিভিন্ন দেশে ব্যক্তি পর্যায়ে রাখা অর্থের উৎস খতিয়ে দেখা যেতে পারে বলে মনে করেন তারা। অর্থের উৎস না খোঁজা, তথ্য গোপন রাখা, এমন নানা ধারণার পাশাপাশি লাভজনক হওয়ায় আমানত রাখতে বিভিন্ন দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের পছন্দের তালিকার শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর অন্যতম সুইস ব্যাংক। সেই সুইজারল্যান্ডের ব্যাংকেই গেল জাতীয় নির্বাচনের আগে 2025 সালে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়ে দাঁড়িয়েছে 83 কোটি 42 লাখ সুইস ফ্রাতে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 12,678 কোটি টাকা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিদেশি ব্যাংকে অর্থ রাখার পরিমাণ বাড়তেই পারে, এমনটা মনে করলেও হঠাৎ কেন এত বেশি বাড়লো তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এই প্রশ্ন কিন্তু সরাসরি করাই যায় যে আমি সুইস ব্যাংকে শুধু তথ্য নিচ্ছি কেন, আমি তো অন্য অনেক বড় বড় দেশের বড় বড় ব্যাংকে কি পরিমাণ ডিপোজিট আমাদের বেড়েছে, কি পরিমাণ আমাদের বাংলাদেশিদের টাকা বেড়েছে, সেই তথ্যগুলো পাশাপাশি আনলে না সার্বিকভাবে মানুষ চিন্তা করতে পারে যে সেটা ব্যাংকের টাকা হোক, ইন্ডিভিজুয়ালের টাকা হোক, সে অ্যামাউন্টটা কত। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য, গত বছর সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে রাখা বাংলাদেশিদের মোট আমানতের 98.6%ই বিভিন্ন ব্যাংকের তহবিল। 2024 সালে যা ছিল 97.8%। বিপরীতে ব্যক্তি শ্রেণীর অ্যাকাউন্টে জমার পরিমাণ প্রায় 10% কমে নেমেছে 1 কোটি 14 লাখ সুইস ফ্রাতে।
শুধু সুইজারল্যান্ডে নয়, ব্যক্তি পর্যায়ে বিভিন্ন দেশে রাখা অর্থের উৎস খুঁজে দেখা যেতে পারে বলেও মনে করেন তারা। যে এর বড় অংশই ব্যাংকের টাকা, এটা ব্যাংকের এটা অস্বাভাবিক কোনো ফিগার বলে আমি মনে করছি না অন্তত। বাট যেহেতু জামটা একটু অস্বাভাবিক মনে হয়, সেখানে খতিয়ে দেখার জায়গা আছে। তথ্য বলছে এর আগে বাংলাদেশিরা সর্বোচ্চ 87 কোটি 11 লাখ সুইস ফ্রা রেখেছিল সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বাজেটে শুল্ক কমার প্রভাব নেই বাজারে, উল্টো ঊর্ধ্বমুখী দাম। সপ্তাহ ব্যবধানে চিনি কেজিতে বেড়েছে 5 টাকা। বাড়তি দরে বিক্রি হচ্ছে মুগ ডাল, লবণ। তবে চাল, মুরগি, সবজিতে কিছুটা স্বস্তি মিলছে। বিস্তারিত জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিমুল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, আমি এই সময় আছি রাজধানীর অন্যতম বৃহত্তম কাঁচা বাজার কারওয়ান বাজারে। কারওয়ান বাজারে বাজার পরিস্থিতি ঘুরে দেখা গেছে যে সব পণ্যের দামই মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে বিক্রেতারা বলছেন যে সবজির বাজারের কথা যদি বলি, সবজি বাজারের দাম কিছুটা কমের দিকে। প্রত্যেকটা সবজি 5 থেকে 10 টাকা কেজি প্রতি কমে বিক্রি হচ্ছে। যদি স্পেসিফিক করে বলি যে পটলের দামের কথা, পটলের দাম গত সপ্তাহে ছিল প্রায় 50 থেকে 60 টাকা। এই সপ্তাহে 50 টাকার কমে 40 থেকে 50 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। প্রত্যেকটা সবজির দামই 5 থেকে 10 টাকা কমে বিক্রি হচ্ছে। আর যদি মুরগির বাজারের কথা বলি, পোলট্রি মুরগি গত সপ্তাহে যেই দাম ছিল 160 টাকা, এই সপ্তাহেও একই দাম রয়েছে। যদি সোনালী মুরগির কথা বলি, সেটাও একই রকম রয়েছে। তবে লেয়ার মুরগির দামে কিছুটা কম দেখা যাচ্ছে। গত সপ্তাহে 370 টাকা কেজি দরে লেয়ার মুরগি বিক্রি হলেও এই সপ্তাহে কিছুটা কমে 20 থেকে 30 টাকা কেজি প্রতি ক্রমে 340 থেকে 350 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যদি মুদিবাজারের খবর আপনাদেরকে বলি, তাহলে দেখা যাচ্ছে যে মুদিবাজারেও তেল মশলার দাম একই রকমই রয়েছে। তবে বিদেশ থেকে আমদানি করা মোটা মুগ ডালের বাজারে কিছুটা বাড়তির দিকে দেখা যাচ্ছে। 200 এই সপ্তাহে হঠাৎ করে 100 থেকে 20 টাকা কেজি প্রতি বেড়ে 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। লবণ এবং চিনির দামে কিছুটা আমরা বাড়তি দিকে খেয়াল করেছি। লবণ বস্তা প্রতি 100 টাকা দাম বেড়েছে এবং চিনির দাম বেড়েছে কেজি প্রতি 5 টাকা। আর অন্যান্য যেসব বাজার, চালের বাজার ঘুরে আমরা দেখেছি, চালের বাজারও গত সপ্তাহে যেমন ছিল এখনো তেমনই রয়েছে। সবজির বাজারে বেশ স্বস্তি রয়েছে। সবজি বিক্রেতারা বলছেন যে যেহেতু দেশে সবজির উৎপাদন বেড়েছে, সেই ক্ষেত্রে এখন সবজির দাম আরও কমে যাওয়ার কথা তারা বলছে। যে সবজির বাজারে যে স্বস্তি এসেছে, চলতি সপ্তাহে আরও সবজির দাম কমে যাওয়ার কথা বলছেন বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে রোটারি ক্লাবের সেমিনারে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সরাসরি যাচ্ছি সেখানে। টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিং সবই ঠিক থাকলো। হিউম্যান ক্যাপিটাল এন্ড সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, নট থ্রু হায়ার এডুকেশন, থ্রু টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন। ইউ সি না, আমি তো বুঝিনি, এবার দেখছি শুধু টিবেট আর টিবেট, যেখানে যায় সেখানে কারিগরি শিক্ষার কথা বলে। দেখেছেন তো? কারণ উনি চায় যে আমরা কুইক যেন আমরা এই সোশ্যাল চেঞ্জ আনতে পারি, ইকোনমিক্যাল চেঞ্জ আনতে পারি। দেখুন এক্সপেট্রিয়েটরা যাচ্ছে বিদেশে, তারা 2টি হাত 2টি পা নিয়ে চলে যাচ্ছে, দে আর নট ট্রেইনড, এবং বিদেশিকে তারা ভালো করতে পারছে না। তো হিউজ পপুলেশনকে কনভার্ট করতে চান উনি ম্যান পাওয়ারে, সেই জন্য টিবেটকে গুরুত্ব দিচ্ছেন। এবং সেই জন্য এবার টিবেট ক্লাস 6-এ উনি ইনক্লুড করছেন যে টিবেটকে কিভাবে মোর অ্যাট্রাক্টিভ করা যায়। তারপরে তো SSA vocational, technical education, political institution, teacher technical school and college, huge project আমরা নিয়েছি 18,000 কোটি টাকা। দেখুন, আমি কি জানতাম যে উনি সেই 2015 সালে আমার পেপার চেঞ্জ করেছেন এই কারণে। আজ এসে আছে আমাদের কারিকুলাম কমিটিতে, বললাম টিবিটির কতটুকু লিখেছেন, 2 সপ্তাহ দিলাম, পারবেন না, না পারলে আমি লেখা শুরু করবো, কারণ আই নো হোয়াট ইজ দ্যাট, এবং হি প্রিপেয়ার্ড মি ফর দ্যাট রিজন। দ্যাটস দ্য টাইপ অফ আউটলুক ওনার, সেই ধরনের ভিশন ওনার। তো আল্লাহর রহমতে উনি যদি সুস্বাস্থ্য থাকে আর দেশ যদি স্থিতিশীল থাকে, আপনারা জানেন দেশের অবস্থা, সবাই তো ওই জায়গাতেই যেতে চায়। তাই তিনি সংসদে বলেছিলেন একদিন ওনার বক্তব্যতে, এই চেয়ারটি অত্যন্ত গরম, খুব উত্তাপ, এটাতে বসা এত সহজ নয়। Am I right? However, হিস্ট্রি আমাদেরকে লেসন দিয়েছে। আমরা জুলাই 24-তে আমরা দেখেছি যে দেশের অবস্থা কি হয়।
সেখান থেকে আমাদের সকল পলিটিশিয়ানকে শিখতে হবে। খামারবাড়িতে রোটারি ক্লাবের সেমিনারে বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের বাকি অংশ দেখতে সরাসরি ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার বন্দর বাণিজ্যের খবর। জাপানের ওসাকা এবং কোবে বন্দরের আদলে জলসীমা গড়ে তুলতে দীর্ঘ 7 বছর পর নিজেদের জলসীমা আরও 10 নটিক্যাল মাইল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এবার সীতাকুণ্ড থেকে হয়ে মিরসরাই ইকোনমিক জোনের উপকূল পর্যন্ত অন্তর্ভুক্ত করে 72 নটিক্যাল মাইলের প্রস্তাব পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। তবে বাড়তি জলসীমায় অর্থনৈতিকভাবে লাভবান হলেও জাহাজের নিরাপত্তা নিশ্চিতে জটিলতার শঙ্কাও থেকে যাচ্ছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ 2019 সালে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ি পর্যন্ত বিস্তৃত করে 50 নটিক্যাল মাইল বাড়িয়ে নিজেদের জলসীমা 62 নটিক্যাল মাইল করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এবার জলসীমা বাড়ানো হচ্ছে উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড হয়ে মিরেশ্বরাই ইকোনমিক জোনের উপকূল পর্যন্ত। সীতাকুণ্ড উপকূলবর্তী শিপ ব্রেকিং ইয়ার্ডও এবার বন্দরের সীমায় আসছে। মূলত নির্ধারিত সীমায় অবস্থানকারী নৌযানগুলো থেকে নির্দিষ্ট হারে শুল্ক পায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বছরে যার পরিমাণ অন্তত 1000 কোটি টাকা। নদীর যে গভীরতা রয়েছে সেটা নাব্যতার বিবেচনান্তে এটা আমরা করেছি। তো এটা যদি আমরা চালু করতে পারি তাহলে বন্দরের সীমানা 72 নটিক্যাল মাইল পর্যন্ত হবে। 400 বছরের পুরাতন এই বন্দর আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার সময় নির্ধারিত জলসীমা ছিল মাত্র 6 নটিক্যাল মাইল। 2011 সালে জলসীমা আরও 6 নটিক্যাল মাইল বাড়িয়ে আলফা, ব্র্যাভো এবং চার্লি অ্যাঙ্কারেজে বিভক্ত করা হয়। আর এখন এই 3টির সীমায় পরিবর্তন এনে সন্দ্বীপের প্রথম অক্ষর এস নামে নতুন আরও একটি অ্যাঙ্কারেজ করা হবে। একই সঙ্গে কর্ণফুলী নদীর মোহনা হয়ে পতেঙ্গা এলাকায় অবস্থানরত লাইটারের জাহাজগুলোকে সন্দ্বীপ চ্যানেলের কাছাকাছি এলাকায় নিয়ে যাওয়া হবে। পোর্ট সীমা শুধু বাড়ালেই হবে না, ওইখানে সার্ভিসগুলোও দিতে হবে, ওখানে বয়গুলা, চ্যানেলের ড্রেজিং, এই সমস্ত কিছু স্থাপন করতে হবে যাতে নিরাপদে নৌ চলাচল করতে পারে। তবে এর মধ্যে বাড়াতে হবে উপকূলরক্ষী কোস্টগার্ডের সক্ষমতা, কারণ নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশের বিশাল জলসীমায় আমদানি রপ্তানি কাজে নিয়োজিত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড। প্রযুক্তি নির্ভর সব কিছু, তো আমাদেরকে হেলিকপ্টার বা ড্রোন, তারপর হচ্ছে যে নজরদারি, সেখানের মধ্যে আমাদেরকে প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। মাদার ভেসেলগুলো মূলত বহির্নোঙরে অবস্থা নিয়ে লাইটারের জাহাজে পণ্য খালাস করে। বছরে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসে 4000-এর বেশি। মিরেশ্বরা থেকে বিস্তৃত হচ্ছে কক্সবাজারের মাতার বাড়ি পর্যন্ত। বিশাল এই সমুদ্র সীমায় জাহাজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা দেওয়া এখন কঠিন চ্যালেঞ্জ, এমনটি বলছেন ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকছেন এ সময় বাণিজ্য। মানিকগঞ্জে পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক। বাম্পার ফলনেও খুশি নেই তারা, কারণ খরচ বাড়ায় কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার দাবি কৃষকের। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সরকার ধান সংগ্রহ শুরু করেছে। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ। ফসলের মাঠে চলছে ধান মারাই, পাকা ধানের মৌ চারপাশ। মন করা এমন দৃশ্য গ্রামীণ পরিবেশের সৌন্দর্য বাড়ালেও কৃষকদের দাবি ভালো নেই তারা। একে তো শ্রমিকের মজুরি চড়া, তার উপর সার কীটনাশক ব্যয় বেড়েছে। কৃষকেরা জানান এ অবস্থায় ধানের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা, এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম অবস্থা তাদের। কামলার দাম বেশি, এই দাম দিয়ে আমার পোষাইতেছে না। কীটনাশকের জন্য খুব সমস্যা হচ্ছে, তারপরে ডিজেলের দাম বেশি, পয়সা থাকাই খুব কঠিন দাঁড়াইছে। খুব ক্রাইসিস অবস্থা, সার সুরাই না একরকম করে বুনি, তাতে দেখা যায় যে আমাকে সব দিকে লস হয়ে যায়। কৃষি বিভাগ জানায় 36 টাকা কেজি দরে জেলা থেকে সরকারি পর্যায়ে 338 মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান গণতান্ত্রিক সরকার এই কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার জন্য একটি প্রক্রিয়া গ্রহণ করেছে। আমরা আশা করছি এই প্রক্রিয়াটি বাস্তবায়িত হলে কৃষকের যে প্রত্যাশা সেটি পূরণ হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে 48,764 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।
সময় সংবাদ, মানিকগঞ্জ। এ সময় বাণিজ্য। মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ রফতানি করছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের হেডকোয়ার্টার্সে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ওয়ালটনের পিসিবিএ রফতানি শিপমেন্ট উদ্বোধন করেন ডাক্তারি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম, পরিচালক এস.এম. নুরুল আলম রেজভী এবং এস.এম. মঞ্জুরুল আলম অভি। জানানো হয়, বাংলাদেশ থেকে রফতানিকৃত ওয়ালটন পিসিবিএ বা মাদারবোর্ড যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধার কাজ পরিচালন সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে ব্যবহৃত হবে। এবার মুক্তবাজারের খবর। বিশ্ববাজারে বড় ব্যবধানে কমছে শিল্প পণ্যের দাম। সবচেয়ে বেশি দরপতন হয়েছে বিটুমিনের। নিম্নমুখী রয়েছে অ্যালুমিনিয়াম, সীসা, নিকেলের দামও। তবে টিন ও জিঙ্কের দর বৃদ্ধির খবর দিয়েছে বাজার বিশ্লেষণকারী মার্কিন সংস্থা দ্য ট্রেডিং ইকোনমিক্স। সড়ক সহ বিভিন্ন অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের বিশ্ববাজার বর্তমানে নিম্নমুখী। প্রতি মেট্রিক টন বেচাকেনা হচ্ছে $4,103। সপ্তাহ ব্যবধানে 11.06 আর এক মাসে কমেছে 8.60%। আরেক শিল্পপণ্য অ্যালুমিনিয়ামের দাম সপ্তাহ ব্যবধানে 3.38% কমে মঙ্গলবার সকালে প্রতি টনের বর্তমান দাম দাঁড়িয়েছে $3,399। একদিনে কমেছে 0.67%। ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে চাহিদা মেটানো লেড বা সীসার প্রতি মেট্রিক টনের দাম পড়ছে $1,980। মূল্যবান এই ধাতুর দাম এক সপ্তাহের ব্যবধানে 0.68% বাড়লেও মাস ব্যবধানে কমেছে 0.13%। রঙিন যৌগ তৈরিতে কদর ধরে রাখা নিকেলের দামও নিম্নমুখী। বর্তমানে প্রতি মেট্রিক টন নিকেলের দাম পড়ছে $17,717। এক মাসে এই শিল্পের দাম কমেছে 6.68%। আরেক শিল্পপণ্য টিনের দাম বেড়েছে বেশ বড় ব্যবধানে। সপ্তাহ ব্যবধানে 6.51% বেড়ে এই ধাতুর দাম পড়ছে $55,344। এমএস আরিফিন, সময় সংবাদ। এ সময় বাণিজ্য। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালী স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে দুপক্ষ। তেহরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। জাহাজ চলাচল স্বাভাবিক করতে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় শুরু হয়েছে 60 দিনের গুরুত্বপূর্ণ আলোচনা পর্ব। বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই সময়সীমার মধ্যে যুদ্ধ পরবর্তী বিরোধ নিষ্পত্তি, পারমাণবিক ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করার কথা রয়েছে দুপক্ষের। শান্তি চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের আরব উপসাগর এবং ওমান সাগর উপকূলের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের ওপর আর কোনো বাধা দেয়া হচ্ছে না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো এখনও উপসাগরীয় অঞ্চলে অবস্থান করবেন বলেও জানিয়েছে তারা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে নিজেদের প্রভাবের বার্তা দিয়েছে ইরান। জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। 60 দিনের জন্য কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। তবে তার জন্য জাহাজগুলোকে পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষের কাছে চলাচলের আবেদন জানাতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির দাবি, নানা চাপ ও কৌশল ব্যবহার করে এই চুক্তিতে যেতে বাধ্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে তার ভিন্নমত থাকলেও ইরানের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতির ভিত্তিতে এতে অনুমোদন দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। ইরানের সঙ্গে সমঝোতার পথে অগ্রগতি হলেও এখনই নিষেধাজ্ঞা শিথিলের কোনো ইঙ্গিত দিচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলস বলছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
জাপান থেকে গাড়ি আমদানির বাজার যাচ্ছে চীন ভারতের দখলে। বাজেটের শুল্ক সুবিধা দিয়ে বাড়বে সংখ্যা, সমান সুযোগ দিয়ে কর কাঠামো পুনর্নির্ধারণের তাগিদ। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত 12,678 কোটি টাকা, এক বছরে বেড়েছে প্রায় 41%। আমানত বাড়লেও দেশের ব্যাংকিং খাতে কমছে ব্যক্তি মালিকানাধীন অর্থ। এবং বাজেটে শুল্ক কমার প্রভাব নেই বাজারে, উল্টো ঊর্ধ্বমুখী দাম। সপ্তাহ ব্যবধানে চিনিতে কেজিতে বেড়েছে 5 টাকা। বাড়তি দরে বিক্রি মুগ ডাল, লবণ, চাল, মুরগি, সবজিতে স্বস্তি। এই ছিল এই সময় বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। আলিশা, ধন্যবাদ আপনাকে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।